শিক্ষার বিপন্নতার জায়গাগুলো কোথায় উনি আমাদের সামনে তুলে ধরবেন আলোচক মাননীয় শ্রী সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়। নাগরিকরা সমবেত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দু চারটে কথা এই প্রসঙ্গে বলা দরকার। আসলে কল্যাণী শহর একটা অংশ খুবই প্রান্তিক নিরুচ্চার বর্গের অংশ, আর একটা বড় অংশ যাদের প্রতিনিধিরা এখানে আছেন তারা যথেষ্ট এনলাইটেন্ড। এই বিষয় সম্পর্কে তারা যে একেবারে অজ্ঞতা কখনোই নয়, বরং এমন হতেই পারে বা হতেই পারে নয়, তাদের মধ্যে অবশ্যই এমন অনেক লোক আছে যারা এই বিষয় নিয়ে কথা বলার জন্যে আমার থেকে অনেক বেশি যোগ্য। যাই হোক, 33 বছর শিক্ষকতা করার সুবাদে, তার মধ্যে একটা সময় প্রধান শিক্ষকতা করার সুবাদে এমন অনেক জিনিস দেখেছি। বিশেষ করে আমি যে দুটো স্কুলে শিক্ষকতা করেছি সেখানে মূলত ওই প্রান্তীয় এবং নিরুচ্চার বর্গ সমাজে যেটা, সেখান থেকে আসা ছেলে মেয়েদেরই 33 বছর পড়িয়েছি। কতটা শেখাতে পেরেছি জানি না। সেই অভিজ্ঞতাটা, তার মধ্যে নানা রকম অভিজ্ঞতা ছিল, কিন্তু এখন নিজেকে খুব নিরাপদ মনে হয় যে এখন আমি আর ওই পেশাটাতে নেই, মানে অবসর নিয়েছি। এখন যদি আমি ওই পেশায় থাকতাম আমি হয়তো এতটাই টেন্স পাজলড হয়ে যেতাম যে আমার নিজেরই ভাবতে মাঝে মাঝে ইচ্ছে করে না, আর ভাববো না এ নিয়ে, এরকম একটা অবস্থা হয়। এই শিক্ষকতা জীবনের পুরোটাই প্রবন্ধ লেখার কাজ করেছি, প্রায় 600 প্রবন্ধ লিখেছি। প্রবন্ধ মানে ফিচার না, প্রপার নোটস অ্যান্ড ক্যানোটেশনস দিয়ে। তো এইসব করতে করতে এখন মনে হয় যে স্বাস্থ্যের ব্যাপারটা ডাক্তারবাবুরা বলবে, খুব টেনশন হয় ডাক্তারি জগতের খবর যা মিডিয়ায় পাই। আমার অনেক আত্মীয় স্বজন পূর্ণিয়াতে থাকেন, বিহারে। তারা বিহারে কোনো কলেজ থেকে পাশ করা ডাক্তারদের সাথে অ্যাভয়েড করে। কলকাতা থেকে যদি কেউ যান বা কিছু হলেই গাড়ি করে দিল্লি চলে যাওয়া সহজ ওখান থেকে। এখন আমাদের এখানেও সেই রকম অবস্থায় তৈরি হতে যাচ্ছে। স্কুলের ক্ষেত্রেও সে একই সমস্যা। বছরখানেক আগে আনন্দবাজারে একটা পাত্রচায় বিজ্ঞাপনে বেরিয়েছিল 2016-র আগে যারা স্কুলে চাকরি পেয়েছেন। তার মানে আমরা কোন শিক্ষকদের কাছে যাব, কোন ডাক্তারবাবুদের কাছে যাব? এটা শুধু আমার ব্যক্তিগত সমস্যা না, এটা সময়ের সমস্যা, দেশ ও জাতির সমস্যা। এটা কোনো ব্যক্তির সমস্যা না। নিজেদের মধ্যে কথাবার্তা বললেই, এই আমার স্কুলে এক সহপাঠী এখানে আছেন, অনেক বছর পরে দেখা হলো, তারও নিশ্চয়ই এটাই সমস্যা। কারণ বয়স তো সকলের বাড়ছে। নাতি নাতনিদের কার কাছে পড়তে পাঠাবো, কোন শিক্ষকের কাছে পাঠাবো? শিক্ষকদের মধ্যে গ্রেডেশন করতে হবে নাকি? এমন তো ছিল না। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে খুব জোর গলায় বলতাম যে মানুষের জীবনের 5টা চাহিদা, মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো মানুষের অধিকার, এগুলো রাষ্ট্রের দয়া করে দেওয়ার বিষয় নয়। আজকে তো কেউ সব কনফিউজড হয়ে যাচ্ছে সব ব্যাপারটা। একটু জল দেবে না, জল। যাই হোক, ও দিদি নিয়ে চলে এসছে। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে কয়েক দশক যুক্ত আছি। সেখানেও একটা কথা বারবার বলেছি, বহু স্কুলে বহু প্রোগ্রাম করেছি।
ধামাখালি, সন্দেশখালি, নেজার্ট, কালীনগর থেকে শুরু করে আমাদের হালিশহর, কাঁচরাপাড়া, দমদম, সল্টলেকের স্কুলগুলোতে ছেলে মেয়েদের কাছে বারবার বলেছি যুক্তিবাদী হতে হবে, রেশনাল হতে হবে। ভারতের সংবিধানের একটা ধারা আছে 51A(H) ধারা, এটা মনে রাখবেন, 51A(H), যে ভারতীয় নাগরিকদের কি কর্তব্য, অধিকারের কথাটা 19-এ বলা আছে, তার মধ্যে A(H) বলা আছে টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, বিজ্ঞান মনস্কতাকে ডেভেলপ করতে হবে। হিউম্যানিজম, মানবতাকে বিকশিত করতে হবে। and the spirit of inquiry and reform, inquiry এবং রিফর্মের মানসিকতাকে বিকাশ করতে হবে। কিন্তু আজকে শিক্ষার জগতে যে আক্রমণ, ও ডাক্তারবাবু এসছেন, ডক্টর অতনু বাবু এসছেন, আসলে আজকে বক্তাদের 4 জনের 3 জনই নৈহাটি, সেই জন্য সকলই মোটামুটি চেনা। এই যে স্পিরিট অফ এনকোয়ারি এন্ড রিফর্ম, এটা তো প্রতিনিয়ত আঘাত পাচ্ছে। একজন যুক্তিবাদী মানুষ তিনি সাবজেক্টিভিটি বা ব্যক্তিগত পছন্দ অপছন্দকে পাশে সরিয়ে রেখে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। একজন যুক্তিবাদী মানুষ তিনি প্রতিটি সামাজিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক সমস্যার কার্যকরণ সম্পর্কে অনুসন্ধান করেন। একজন যুক্তিবাদী মানুষ একটা ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের চেষ্টা করে। একজন যুক্তিবাদী মানুষ এই কারণে এই কারণগুলো হয় বলেই অন্য মানুষকে সহানুভূতির সঙ্গে বোঝার চেষ্টা করে। হিউম্যানিজমের ডেভেলপমেন্টের কথা সংবিধানে সেই জন্য বলা আছে। যুক্তির দক্ষতা কমিউনিকেশনের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সমস্যাকে অনুধাবনের কথা বলে, যে কোনো কিছু অকারণে ঘটে না। একটা কার্য হলেও তার কারণ, সে কারণটাই আবার কার্যে রূপান্তরিত হয়, কার্যটাই আবার কারণে রূপান্তরিত হয়। স্বাধীনভাবে চিন্তা করতে বলে যুক্তিবাদী মানুষ, মুক্ত মনে চিন্তা করতে বলে। এই সবটাই কিন্তু এখন আঘাত। যদি আমরা এটা একটু বুঝতে চাই ভালোভাবে, আমি ইতিহাসের ছাত্র নই, আমি ক্লাস 8 অব্দি ইতিহাস পড়েছি, মানে ইতিহাসে 8 পাস। আর 9 থেকে আমি বিজ্ঞান পড়েছি আমাদের পুরনো 11 ক্লাসের হায়ার সেকেন্ডারি সিলেবাসে। কিন্তু ইতিহাস আমার খুব প্রিয় বিষয়, তাই আর যেহেতু শিক্ষকতা করার কারণে, প্রধান শিক্ষক থাকার কারণে ইতিহাসের সিলেবাসের দিকে আমার সবসময় নজর থাকে। আগে ছিল ক্লাস 7-এ মধ্যযুগের ইউরোপের ইতিহাস। এখন আপনি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত কোথাও পশ্চিমবঙ্গের যে সিলেবাস, মধ্যযুগের ইউরোপের ইতিহাস নেই। আমরা যে বলছি না যে দিল্লিতে ইউজিসির সিলেবাস এত কিছু হয়েছে, এনসিইআরটি সিলেবাসে এত কিছু হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসের সিলেবাসে 10 অব্দি কিন্তু মধ্যযুগের ইউরোপের ইতিহাস নেই। আর 10 অব্দিটাকে আমি গুরুত্ব দিচ্ছি কেন? কারণ 10 অব্দি কমন সিলেবাস, সব ছেলে মেয়ে 10 অব্দি একই সিলেবাস পড়ে। 11-12-এ যারা বিজ্ঞান পড়তে গেল তারা ইতিহাস পড়বে না, যারা বাণিজ্য পড়তে গেল তারা ইতিহাস পড়বে না, যারা হিউম্যানিটিসে গেল তাদেরও অনেকে কম্বিনেশন ইতিহাস নেবে না। এখন মধ্যযুগের ইউরোপের ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে 3টে ধর্ম, খ্রিশ্চানিটি, জুদাইজম এবং ইসলাম, এই 3টে ধর্মের উৎপত্তি মধ্যযুগের ইউরোপের ইতিহাসে হয়েছে এবং প্রতিটি ধর্মই তার উত্থানের যুগে প্রগতিশীল ভূমিকা পালন করেছে। সময়ের মধ্যে দিয়ে সেগুলো মৌলবাদী হয়েছে। ধরুন ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উত্থান,
শুধু ব্রাহ্মণ ডিক্টেটরশিপের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এখন মায়ানমারে বৌদ্ধ মৌলবাদীদেরও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ধর্মটার উত্থান তো প্রগতিশীল ঘটনা তখনকার সময়। আপনারা যদি মানবেন্দ্রনাথ রায়ের রোল অফ ইসলাম ইন হিস্ট্রি যদি দেখেন, যে সেখানে দেখবেন যে ইতিহাস কি মানে ইসলাম কি প্রগতিশীল ভূমিকা পালন করছে তখন ওই সময়। আজকে ইসলাম মানে আমাদের কাছে মনে হয় মৌলবাদ, এই ধারণা যে ভুল। তার জন্যই ক্লাস 10 অব্দি কোনো না কোনো একটা ক্লাসে এই তিনটে ধর্মের উৎপত্তি সম্পর্কে কিন্তু কিছুটা ধারণা ছেলে মেয়েদের দেওয়া দরকার ছিল, যেটা দেওয়া হতো চিরকাল। এখন পশ্চিমবঙ্গে 10 অব্দি ছেলে মেয়েরা পাশ করে যায়, মাধ্যমিক পাশ করে, যদিও বছর বছর লক্ষ লক্ষ ছাত্র সংখ্যা কমছে, পরীক্ষার্থীর সংখ্যা কমছে। এটাও খুব যে আমরা প্রথমটা ভেবেছিলাম যে বোধহয় কোভিডের জন্য কমে গেল, পরে কিন্তু ওটা স্থায়ী হয়ে গেছে। এখন হায়ার সেকেন্ডারি ক্লাসে প্রায় 4 লাখ পরীক্ষার্থী কমেছে, কলেজগুলো এখন ফাঁকা। এই ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসে গেলে বা ইতিহাস সংসদের সম্মেলনে গেলে কলেজের অধ্যাপকরা আলোচনা করেন তার কলেজে কজন ভর্তি হয়েছে। মানে এটা এই অঞ্চলে দেখবেন অনেক স্কুল শিক্ষকরা একদিন আলোচনা করতেন যে ক্লাস 5-এ কজন এলো। এখন কলেজীয় স্তরে সেই সমস্যাটা শুরু হয়েছে, কিন্তু জনসংখ্যা তো কমেনি। এই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, গত 5-7 বছরের মধ্যে তৈরি হয়ে গেছে। যাই হোক, সেটা অন্যদিক। এখন এই তিনটে ধর্মের উৎপত্তি যেমন পশ্চিমবঙ্গে পড়ানো হয় না, উৎপত্তিটা পড়লে কি হয়, লাভটা কি হবে ছেলে মেয়েদের, ক্ষতিটা কোথায় হচ্ছে না পড়া। আপনারা যদি কোঠারি কমিশনের রিপোর্ট দেখেন, কোঠারি কমিশনের রিপোর্ট একটা খুব অসাধারণ রিপোর্ট। তৃতীয় বিশ্বের যে কোনো দেশ যখন তাদের শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের কথা ভাবে, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, কোঠারি কমিশন কিন্তু একটা রেফারেন্স হয়। কারণ অত কম্প্রিহেন্সিভ স্টাডি, এটা মোটা 3টে ভলিউম পাওয়া যায়, বইমেলায় আসছে, কলকাতা বইমেলা, এনসিইআরটি স্টলে গেলেই কোঠারি কমিশনের রিপোর্ট পাবেন, খুব কম দামেই দেয় ওরা, এখন পুরনো ছাপা যা আছে। কোঠারি কমিশনের একটা কথা ছিল যে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে, আমি একটু একাডেমিক্যালি বলছি আর কি, পলিটিক্যাল কথা এসে যাচ্ছে, কিন্তু আমার উদ্দেশ্যটা একাডেমিক কথা বলা। কোঠারি কমিশনের একটা উদ্দেশ্য ছিল যে গুড সিটিজেন তৈরি করা, সুনাগরিক তৈরি করা, এটা মাধ্যমিক শিক্ষার একটা লক্ষ্য। এখন যদি একটি ছেলে বা মেয়ে মাধ্যমিক পাশ করার পরেও এই অন্য ধর্মাবলম্বীদের শ্রদ্ধা করতে না শেখে, তাহলে সেটা সুনাগরিক হলো না। এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার ধরুন ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস, আমি বললাম ইতিহাস ভালোবাসি, আমি যেহেতু একটা বিষয় এমএসসি পাস করেছি, আমি ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের লাইফ মেম্বার হয়েছি। ওখানে একটা সেকশন হয় পেপার পড়ার জন্য, গবেষণাপত্র পড়ার জন্য, কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি। সেখানে বলাই আছে যে যে ঘটনা নিয়ে পেপার হবে, গবেষণাপত্রটি লেখা হবে, প্রবন্ধটা লেখা হবে, সেটা দূরত্ব যেন কম করে 30 বছরের হয়। 30 বছর আগের ঘটনা বা তারও আগের ঘটনা নিয়ে হতে পারে, কিন্তু 30 বছরের কম হলে সেটা গবেষণাপত্র হিসেবে গ্রাহ্য হবে না। কারণ অন্তত 30 বছরের একটা ডিস্টেন্স দরকার, ওই ব্যাপারটাকে অবজেক্টিভলি তন্ময়ভাবে দেখা, ওই দূরত্বটা দরকার। আপনি এইটা বই দেখবেন, এইটা সিলেবাসের বইতে নন্দীশ সিংহ নন্দীগ্রাম আছে, পার্থ চ্যাটার্জির নামও এখনো পড়ানো হয়। তিনি এখন জেলে আছেন, তাও তার নাম আছে এবং পড়ানো হয়, বিনা পয়সায় বই, সেই বই দেওয়া হয় ছাত্রছাত্রীদের। এখন এগুলো তো পলিটিক্যাল ব্যাপার, কিন্তু আপত্তির জায়গাটা একাডেমিক আপত্তি, একাডেমিক এথিক্সের জায়গায় আপত্তি হচ্ছে যে 30 বছরের কম দূরত্বে, মানে 30 বছরের বেশি দূরত্ব হতে হবে, তবেই সেটা ইতিহাসের চর্চার মধ্যে আমরা আত্মীকৃত করার চেষ্টা করব। এটা যে প্রাইমারি এথিক্স ইতিহাস গবেষণা।
এদিনকার ঘটনা পাঠ্যপুস্তকে সেই কবে থেকে ঢুকে বসে আছে। এইগুলো হচ্ছে ইতিহাস চর্চাকে বিজ্ঞানসম্মত ভাবে না দেখা, গণতান্ত্রিক ভাবে না দেখার মানে পরিণতি এটা হয়। ইতিহাস চর্চার আরো ভয়ঙ্কর চেহারা তো কেন্দ্রীয় সরকার করেই চলেছে। ইতিহাস মানে বৈজ্ঞানিক এবং গণতান্ত্রিক ইতিহাস চর্চা, ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চা, এটা কি করে ধ্বংস করা যায় ভারতবর্ষে, তার জন্য নানা রকম কাজ দিল্লি থেকে খুব সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। বিজ্ঞানের উপরেও আক্রমণ আছে। আগে বিজ্ঞানের কথাটাই বলিনি, আমি বিজ্ঞানের ছাত্র বলে। যে আপনারা কাগজে দেখেছে, সবাই জানেন যে এনসিইআরটি তার সিলেবাস থেকে মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিকে আছে, মাধ্যমিক স্তরে ডারউইনবাদ এবং পিরিয়ডিক টেবল বাদ দিয়ে দিয়েছে। ডারউইনবাদ এবং পিরিয়ডিক টেবল বাদ দিয়ে বিজ্ঞান চর্চা হয় না। এখন পার্টিকুলারলি এই দুটোই কেন আক্রমণের লক্ষ্য? কারণ ডারউইনবাদ জীবজগতে একটা গতির কথা বলে, পরিবর্তনের কথা বলে, সবসময় পরিবর্তন হচ্ছে জীবজগতে। পিরিয়ডিক টেবলের আপনি যদি ঘরগুলো দেখেন, ঘুরে ঘুরে আসে অ্যাসিডিক বেসিক চরিত্রগুলো, প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা চেঞ্জ হতে থাকে, তার চারিত্রিক বৈশিষ্ট্য বদলাতে থাকে, নিউক্লিয়াসটা ক্রমাগত ভারী হতে থাকে। একটা ঘর তার একটা বিবর্তন পাবে না যদি পুরো পিরিয়ডিক টেবিলটা দেখেন। যে জড়জগত নিশ্চল মানে নিশ্চুপ নয়, তাদের মধ্যে একটা গতি আছে। ডবঝেনস্কি, বিখ্যাত জেনেটিক্সের লোক, তিনি বলেছিলেন যে বিবর্তনবাদ বাদ দিলে বিজ্ঞান চর্চাই হয় না। সে শুধু জড়বিজ্ঞান শুধু নয়, জীবন বিজ্ঞান, জড়বিজ্ঞান, গণবিজ্ঞানেরই চর্চা হয় না। সেই জায়গায় আঘাত নামিয়ে আনা হচ্ছে। আর হিন্দুত্ববাদীরা যখনই ক্ষমতায় গেছে, তখনই কিন্তু তাদের টার্গেট হয়েছে ইতিহাস। ইতিহাসকে ধ্বস্ত করো, ভারতবর্ষের মানুষের ইতিহাস সম্পর্কে ভুল ধারণা তৈরি করো। তারা কমিটেড এ ব্যাপারে। সেখানে একটা কথা বলা দরকার যে হিন্দুত্ববাদ একটা পলিটিক্যাল থিওরি। মার্ক্সবাদ যেমন একটা পলিটিক্যাল থিওরি, গান্ধীবাদ যেমন একটা পলিটিক্যাল থিওরি, নৈরাজ্যবাদও যেমন একটা পলিটিক্যাল থিওরি, অ্যানার্কিজম পড়ানো হয় পলিটিক্যাল সায়েন্সের গুলো, তেমনি হিন্দুত্ববাদও কিন্তু একটা পলিটিক্যাল থিওরি। এটা আমাদের কলোনিয়াল যুগের একটা নির্মাণ। 1923 সালে বিনায়ক দামোদর সাভারকর হিন্দুত্ব বলে যে চটি বইটা লেখেন, পাওয়া যায় খুব ইজিলি অ্যাভেলেবল। তার বাংলা অনুবাদ ওই বিবেকানন্দ রোডে আরএসএস এর যে হেড অফিস আছে, সেখান থেকে বাংলা অনুবাদও বেরিয়েছে। গত বছর বইমেলায় আমি কিনলাম, ইংরেজিতে আগেই ছিল। ওই হিন্দুত্ব বইটা হচ্ছে এই হিন্দুত্ব মানে হিন্দুত্ব বইটা পলিটিক মানে হিন্দুত্ববাদের তাত্ত্বিক ভিত্তি নির্মাণ করেছে। তার আগে হিন্দুত্ব বলে কিছু ছিল না। হিন্দু আর হিন্দুত্ব গুণগতভাবে আলাদা। আমরা যখন হিন্দুত্বের বিরোধিতা করি বা হিন্দুত্ববাদের বিরোধিতা করি, আমরা কিন্তু হিন্দু ধর্মের বিরোধিতা করি না। এই কথাটা খুব স্পষ্ট করে বলা দরকার। এই হিন্দুত্ববাদীরা তাদের পছন্দ মতো সিলেবাসকে বদলাচ্ছেন, তাদের পছন্দ মতো অংশগুলোকে রাখছেন, বাকিগুলোকে বাদ দিয়ে দিচ্ছেন। এমনকি ইতিহাস গ্রাহ্য নয়, ইতিহাসের গবেষকরা স্বীকার করেন না এমন কিছু সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। দু একটা উদাহরণ দেখা যাক। এটা আমরা ৭৭ সালে প্রথম দেখি। ঐতিহাসিক সুশোভন সরকারের নাম আপনারা জানেন। তার পুত্র সুমিত সরকার, সেও বিখ্যাত ঐতিহাসিক। তার পুত্রবধূ তনিকা সরকার, তিনিও বিখ্যাত ঐতিহাসিক। তনিকা সরকার আবার অমল ভট্টাচার্য এবং সুকুমারী ভট্টাচার্যের কন্যা। প্রশান্ত চন্দ্র মহলানবিশ ছিলেন আবার সুশোভন বাবু শ্যালা, মানে সুমিত সরকারের মামা। ব্রাহ্ম ওদের তখনকার গোষ্ঠী। এই ব্রিলিয়েন্ট যারা আয়া, তারপরে সুশোভন বাবু তখন একটা প্রবন্ধ লিখেছিলেন যে সেই সময় এনসিইআরটির বইগুলোকে কিভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে জনতা গভর্নমেন্ট আসার পরে।
সেই বইগুলো মানে ভারতবর্ষের প্রথম শ্রেণীর ঐতিহাসিকদের লেখা বই, যেমন রামশরণ শর্মার অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, রমিলা থাপারের মিডিয়েভাল ইন্ডিয়া, বিপান চন্দ্রর মডার্ন ইন্ডিয়া, বিপান চন্দ্র, অমলেশ ত্রিপাঠী, বরুণদের ফ্রিডম স্ট্রাগল, এগুলো এনসিইআরটির বইতে পড়ানো হতো স্কুলে। সেই বইগুলোকে ওরা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যাও শেষ পর্যন্ত হলো না, জনতা পার্টি গভর্নমেন্ট ভেঙে গেল। এবং সেই সময়তেই কিন্তু এই যে আজকে আমরা যেটা দেখছি যে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে আরএসএস এর লোকেদের অনুপ্রবেশ, এটা কিন্তু সেই ৭৭ সালেও আমরা দেখেছি, চেষ্টা করেছিল, কিন্তু সেটা প্রতিরোধ করা গেছিল। ইউজিসি, এনসিইআরটি, ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ, তারপরে ইন্ডিয়ান কাউন্সিল ফর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তারপরে সিমলাতে যে প্রতিষ্ঠানটা আছে দেখবেন, সিমলার মেলে বেড়াতে গেলে ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিজ, এরকম সব, এগুলোকে দখল করার চেষ্টা তখনই হয়েছে। তারপরে বাজপেয়ী জামানাতে আরো এক প্রস্ত চেষ্টা হয়েছে, আর 2014 পরে তো একদম খুল্লা এই গবেষণা প্রতিষ্ঠানগুলোকে দখল করা। খুব সম্প্রতি আমি জানতে পারলাম যে পশ্চিমবঙ্গে একটা খুব পুরনো ইতিহাস গবেষণার প্রতিষ্ঠান আছে, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় সেটা তৈরি করেছিলেন। তাদের গত 2 বছর ধরে ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ কোনো গ্রান্ট দিচ্ছে না, বামপন্থী বই। তবে তাদের কিছু ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছে, তারা খুব বিজ্ঞাপনের চেষ্টা করছে তাদের সুভেনির। তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ঘুরে 3 দিনে প্রতি বছর একটা করে সম্মেলন করে, 700-800 পেপার সেখানে পড়া হয়, এরকম বিভিন্ন গ্রুপে ভাগ করে। এবং এই যে নতুন যে এনসিইআরটির সিলেবাস হলো, এই সিলেবাসে মনে রাখবেন যে কতগুলো, আমি একটু একটা উদাহরণ যে কি চেঞ্জটা হচ্ছে, সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে বইগুলোর মধ্যে, টেক্সট বইগুলোর মধ্যে। আর একটা কথা একটু বলি, যেটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, সেটা হচ্ছে হিন্দু ধর্ম আর হিন্দুত্ব আলাদা। সাভারকার ওই হিন্দুত্ব বইতে কিন্তু একটা কথা বলেছিলেন যে হিন্দুত্বের ইংরেজি হচ্ছে হিন্দুনেস, হিন্দুইজম নয়, হিন্দুনেস। অর্থাৎ হিন্দুইজম আর হিন্দুত্ব যে আলাদা, এটা সাভারকার নিজেই বলেছিলেন। আমরা কিন্তু এখনো অনেকেই হিন্দুত্ব আর হিন্দু ধর্মকে এক করে ফেলি, এই জায়গাটা খুব পরিষ্কার হওয়া দরকার। এবং এই গৈরিকীকরণের লক্ষ্যে সিলেবাসে আমি এই দিকটাই মূলত বলছি, কারণ এগুলো একেবারেই ছেলে মেয়েদের মাথায় ঢোকানো হচ্ছে প্রতিদিন। সেটা হচ্ছে যে ইতিহাস গবেষণার একটা 2টো প্রধান শর্ত আছে। একটা শর্ত হচ্ছে পূর্ব ধারণাকে নিজের চিন্তা থেকে, প্রিকনসিভড আইডিয়া নিজের চিন্তা থেকে অপসারণ করতে হবে, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে ঐতিহাসিককে। আর 2 নম্বর হচ্ছে সূত্রটাকেও কিন্তু প্রশ্ন করতে হবে, সূত্রটাও কতটা বিশ্বাসযোগ্য। এই 2টো জিনিস করলেই যথার্থ ইতিহাস গবেষণা হতে পারে। এবং এখানে দেখুন, এই যে 3য় পার্ট, মানে ইউজিসির যে ইতিহাসের সিলেবাস, সেখানে মহেঞ্জোদারোকে বলা হচ্ছে, আমরা জানি সিন্ধু সভ্যতা চিরকাল, কয়েক প্রজন্ম ধরে জানি। তারা বলছেন ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন, নামটা পাল্টে দিচ্ছেন। কেন? সরস্বতীটাকে ঢোকাতে হবে। কেন? সরস্বতীটা ঋগ্বেদে আছে। সরস্বতী কিন্তু ওই সময় একটা ফুল, খুব সরু একটা জলধারা ছিল, তার ধারে সভ্যতা গড়ে ওঠার কোনো প্রশ্ন নেই। সিন্ধু নদীর ধারে সভ্যতা গড়ে উঠেছিল, তাই ওটা সিন্ধু সভ্যতা। হিন্দুত্ববাদীরা চিরকাল এটা প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন, এখনো যাচ্ছেন, যে ওই সিন্ধু সভ্যতা আর্যরা তৈরি করেছে এবং ওটা বৈদিক সিন্ধু সভ্যতা, কিন্তু সেটা আজও প্রমাণ করা যায়, কারণ আর্যরা এসেছেই তারপরে। যার জন্য ওরা এখন একটা নতুন কৌশল নিচ্ছে যে আর্য আগমন, সেটা ক্রমাগত পিছিয়ে দিচ্ছে।
যে দেখানোর চেষ্টা করছে যে আর্যরা আসার পরে সিন্ধু সভ্যতা তৈরি হয়েছে। এবং এখন তো ফসিলের ডিএনএ সাহায্যে বয়স মাপা যায়, এটা আপনারা এখন জানেন যে ডিএনএ সাহায্যে ফসিলের বয়স মেপে দেখা যাচ্ছে যে ইন্দো ইউরোপিয়ান জিন ওই ফসিলগুলোতে কিন্তু নেই। সিন্ধু সভ্যতায় যে ফসিলগুলো পাওয়া গেছে সেখানে ইন্দো ইউরোপিয়ান জিন নেই, ওই ডিএনএতে পাওয়া যাচ্ছে না। মানে এখন কিন্তু শুধু যে অ্যানথ্রোপোলজিক্যাল ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় ইতিহাসে তা নয়, এখন একেবারে সায়েন্টিফিক ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে আমি চলে যাচ্ছি এনসিইআরটির যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস হয়েছে। দেখুন, এখানে মহাজনপদকে প্রজাতন্ত্র বলা হচ্ছে, মহাজনপদ, এবং এটাই পৃথিবীর আদিম গণতান্ত্রিক ব্যবস্থা। তখনই গণতন্ত্র এসে গেছিল। এইভাবে হিন্দুত্ববাদীর একটা প্রয়াস চালাচ্ছে। প্রাচীন ভারতের যে সিলেবাস হয়েছে তাতে শূদ্র এবং অস্পৃশ্যদের জাতিগুলোর আবির্ভাব সম্পর্কে কোনো কথা নেই। অর্থাৎ আপার কাস্টের হেজিমনি তৈরি করার জন্য গোটা সিলেবাসটাকে তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে যে একটা অংশে যে হিন্দু সোসাইটি বলে একটা অংশ, মুসলিম সোসাইটি বলে একটা অংশ, মধ্যযুগকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ 1937 সালে সাভারকার তো প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। আমাদের অনেকেরই ধারণা যে মুসলমানদের জন্য দেশ ভাগ হয়েছে, কিন্তু প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার। হিন্দু মহাসভার সম্মেলনে তিনি প্রথম যে বক্তৃতা করেন 37 সালে, সেখানে তিনি দ্বিজাতি তত্ত্বের কথা প্রথম বলেন। তারপরে 1940 সালে জিন্না সেটা তুলে নেন। এগুলো আমি অন্য অনেক লেখায় দেখিয়েছি, আমার বইতেও আছে, যে 42 সালে গিয়ে সাভারকার একটা সম্মেলনে বলছে, মানে প্রেস কনফারেন্সে বলছেন যে দ্বিজাতি তত্ত্ব নিয়ে আমার সঙ্গে জিন্নার কোনো বিরোধ নেই। কিন্তু পরে বাংলাদেশের উত্থান, আজকে বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম, কিন্তু বাংলাদেশের উত্থান 1971 সালে এটা প্রমাণ করে দিয়েছিল যে দ্বিজাতি তত্ত্ব ভুল। তাহলে তো দুটো মুসলিম প্রধান দেশ একটা রাষ্ট্রই থেকে যেত। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয় না। 71-এর এদের উত্থান, বাংলাদেশের উত্থান স্বাধীন রাষ্ট্র হিসেবে, কিন্তু সাভারকার এবং জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব সেটাকে ভুল প্রমাণ করেছিল। এবং আজকে সেই চাকাটাকে আবার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা বাংলাদেশে হচ্ছে মুসলিম মৌলবাদীদের দ্বারা। এবার এই সিলেবাসে আর চেঞ্জ করা হয়েছে নেহেরুর বক্তব্য, যে নেহেরু চিরকালই মেজরিটি কমিউনালিজম এবং মাইনরিটি কমিউনালিজমকে আলাদা করতেন এবং সবসময় বলতেন, মানে কিন্তু এটাও বলতেন যে দুটো কমিউনালিজমের চরিত্র এক, চরিত্রগতভাবে এটা অভিন্ন। কিন্তু মেজরিটির কমিউনালিজম ফ্যাসিজম আনতে পারে না, মাইনরিটির কমিউনালিজম কিন্তু ফ্যাসিজম আনতে পারে না। এবং দেখছেন তাই আমাদের এখানে মেজরিটির কমিউনালিজম কত পার্সেন্ট ভোট পেয়েছে? 37% বোধ হয়। তাতেই তারা সংবিধান যেভাবে বদলে চলেছে, প্রায় একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং মুসলিমরা যেখানে মেজরিটি, সেখানে মুসলিম কমিউনালিজম হচ্ছে মেজরিটি কমিউনালিজম। সে কমিউনালিজম একটা ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করতেই পারে। সেইটাকে বাদ দিয়ে শুধু তারা এই নতুন সিলেবাসে বলেছে যে, আমি আর কোটেশনের মধ্যে যাচ্ছি না, আমার নোট করা আছে যে নেহেরু মেজরিটি কমিউনালিজম সম্পর্কে খুব সমালোচনামূলক ছিল, শুধু এইটুকু। নেহেরু সম্পর্কে একটা ভুল ধারণা এবং কমিউনালিজম সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে। দ্বাদশ শ্রেণীর একটা বইতে বলা হচ্ছে যে রাম জন্মভূমি বাবরি মসজিদ নিয়ে, যে রাম জন্মভূমি এবং অযোধ্যা ডিমলিশন, ওটা রাম জন্ম মানে অযোধ্যা ডিমলিশন এই কথাটা বলে, এই কথাটাও বাদ দিয়ে দিয়েছে। আগের বইতে ছিল অযোধ্যা ডিমলিশন কথাটাও বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ আগামী প্রজন্ম জানতেই পারবে না যে ওখানে বাবরি মসজিদ বলে কিছু একটা ছিল এবং সেটাকে ডিমলিশ করা হয়েছে। এরকম নানা ধরনের জিনিস এখানে বলা হয়েছে। আর স্কুলগুলোর মাধ্যমে যে
ভয়ঙ্কর বিপজ্জনক প্রক্রিয়া পশ্চিমবঙ্গে চলছে। একের পর এক স্কুল, বিদ্যাভারতী RSS পরিচালিত সংগঠন বিদ্যাভারতীর স্কুলগুলোকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাফিলিয়েশন দিচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। এবং সেইখানে RSS অধ্যুষিত স্কুলগুলোর বর্ণনা, তনিকা সরকার দিল্লির স্কুলগুলো সম্পর্কে একটা সার্ভে করে লিখেছিলেন। আর এখন বিভিন্ন সাংবাদিকরা ওই স্কুলগুলোয় ঢুকে যে বিবৃতি যে বর্ণনা দিচ্ছেন একই। অর্থাৎ স্কুলগুলো কিভাবে তৈরি হবে, তার স্ট্রাকচার কিরকম হবে, দেওয়ালে কি লেখা থাকবে, কি কি ছবি থাকবে দেওয়ালে, সমস্ত কিছু একটা ইউনিফর্ম এবং সবটাই সেন্ট্রালাইজড। এই জায়গাগুলোর মধ্যে ওরা আইডিওলজিক্যালি হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছে এবং এটা একদমই ভারতবর্ষের ছাত্রছাত্রীদের পক্ষে খুব বিপজ্জনক ব্যাপার হয়ে উঠছে। এবং ডক্টর মুঞ্জে, তিনিও হিন্দু মহাসভার একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি ইতালিতে গিয়ে তার সময় মুসলিনীর সঙ্গে দেখা করেছিলেন এবং সেখান থেকে তিনি যে শিক্ষা পেয়েছিলেন তার ভিত্তিতেই কিন্তু RSS এর শিক্ষার জগতের ভাবনাটা তৈরি হয়েছিল। সেটা নিয়েও আলাদা গবেষণাপত্র আছে। সুতরাং সবটা মিলিয়ে ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের রাজ্যে অতটা প্রকটভাবে মনে হচ্ছে না, কিন্তু আছে। আর কেন্দ্রে তো খুব প্রকটভাবে গোটা শিক্ষা ব্যবস্থাটা সাম্প্রদায়িকীকরণ এবং তার সঙ্গে প্রাইভেটাইজেশন, কমিউনালাইজেশন একসঙ্গে হচ্ছে, একসঙ্গে মানে অবিচ্ছিন্ন। এই দুটো এই মধ্যে দিয়ে শিক্ষার জগতে একটা ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই সম্ভাবনাকে প্রতিহত করার জন্যে আমাদের একটা কথা বলা দরকার যে অনলি ট্র্যাডিশনের কথা বলাটাই যথেষ্ট নয়। শুরু করেছিলাম যা দিয়ে, র্যাশনালিজম এর উপর দাঁড়িয়ে ট্র্যাডিশনকে বোঝা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনমোহন সিং এর বড় মেয়ে উপিন্দর সিং দিল্লি ইউনিভার্সিটিতে পড়াতেন ইতিহাস, এখন বোধহয় অশোকে পড়া। তার একটা বই আছে, পলিটিক্যাল ভায়োলেন্স ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের রাজনৈতিক হিংসা। সেখানে দেখাচ্ছে সেখানে তো মুসলমান নেই, প্রাচীন ভারতে তো মুসলমানরা নেই, ভয়ঙ্কর হিংসা ছিল, রাজনৈতিক হিংসা। আচার্য সুকুমারী ভট্টাচার্যের একটা বই আছে, বেদের যুগে ক্ষুধা, যে তখন কি ক্ষুধার্ত থাকতো মানে, কারণ উৎপাদিকা শক্তি অত্যন্ত দুর্বল, খাদ্য উৎপাদনই তো হয় কম, ক্ষুধা তো থাকবেই। আর আমাদের কাছে যে স্বপ্ন দেখানো হয় যে প্রাচীন ভারত ছিল একটা স্বর্ণযুগের ভারত, এই ধারণাটাকে সম্পূর্ণ ভুল। সেটাকে র্যাশনালি, সবসময় গুরুত্বপূর্ণ কথা হলো র্যাশনালিজম, এই যুক্তির বিকাশ ঘটানো হোক, যেটা আমরা জনবিজ্ঞান আন্দোলনের কর্মীরা দীর্ঘদিন ধরে করি। আপনারা যুক্তিবাদী হন এবং যুক্তিবাদী অবস্থান থেকে বর্তমান অতীতকে বোঝার বিশ্লেষণের চেষ্টা করুন, এই আবেদন রেখে, এবং ছেলে মেয়েদেরও সেইভাবে গড়ে তোলার চেষ্টা করুন। এই আবেদন রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।